শুরু থেকে তোমাকে ভুল বুঝেছি। তোমার মনটা না বুঝে বাহিরের রূপ দিয়ে তোমাকে বিচার করেছি। আপনি ভারী অদ্ভুত লোক তো। ব্যাপার না, মাঝে মাঝে এমন হয়, আমি কিছু মনে করিনি। তাছাড়া মনুষ্য অনুভূতি এমনই, আমরা যেমন ভাবি তেমনটাই চাই। আহির এবার শ্রাবণীর চোখে চোখ রাখল। তুমি খুব ভালো মনের মেয়ে শ্রাবণী, ভীষণ ভালো। আপনিও খুব ভালো। অল্প সময়ের জন্য হলেও আমি ভালো কিছু মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। ঝুমের জন্য আর চিন্তা নেই। আর কিছুই বলো না, হঠাৎ করে তার আজ খুব ভালো লাগছে। পাশে বসা মেয়েটির সাথে কথা বলে মনটা হালকা লাগছে। এই যে দুদিনের পরিচিত মেয়েটির সাথে রাতের আকাশ দেখছে, অথচ মনেই হচ্ছে না মেয়েটি তার দুদিনের পরিচিত। মনে হচ্ছে কত যুগ ধরে চেনা জানা। শান্তি লাগছে অনেকগুলো বছর পর। এর কারণ কি? আহির, আর অদ্ভুত চোখে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণী আহিরের চোখে তাকিয়ে বলল, ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু স্মৃতি ধরে বেঁচে থাকাও ঠিক না। যা হয়েছে ভুলে যান, জীবনটাকে আরো একবার সুযোগ দিন। তুমি পারবে? মেয়েটা অদ্ভুত শক্তি নিয়ে জন্মায়। আমরা যেমন খুব সহজে ভালোবাসতে পারি, তেমন খুব সহজে মানিয়েও নিতে পারি। কিছুদিন কষ্ট হবে, কিন্তু আমি জানি আমিও সামনে এগিয়ে যাব একদিন। এটাই বাস্তবতা। কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। আমার মতো মানুষগুলোর জন্য তো আরো নয়। আপনি ভালো ছেলে আহির, নয়তো অনুতপ্ত হতেন না। সবাই নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় না। আপনি হচ্ছেন, তার মানে আপনার খুব সুন্দর একটি মন আছে। তখন সময় ঠিক ছিল না, তাই অমন হয়েছে। তার থেকে বড় কথা, আল্লাহ চায়নি, নয়তো এত ভালোবাসা কখনো বিফলে যেত না। ঝুম আপনাকে নিয়ে বড্ড চিন্তা করে। তোমার কথাগুলো ভালো লাগছে শ্রাবণী। লাগতেই হবে, কে বলেছে দেখতে হবে না? হ্যাঁ, অবশ্যই। জানেন, আমি মাঝে মাঝে ভাবি আমার বেচারা জামাইটা কোথায়, আমাকে নিতে আসে না কেন? ওই লোকের কি আমার কথা মনে পড়ে না? শ্রাবণী ভাবুক লাগলেও আহির নিনিমেষে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল। আমার সামনে অভিনয় করার দরকার নেই শ্রাবণী, তুমি কাঁদতে পারো। শ্রাবণীর চোখে মুখে হঠাৎ আঘাত চেয়ে গেল। দু চোখে পানির স্রোত, দমকা হাওয়ার তোরে নাকি কষ্টের জোয়ারে কে জানে। শ্রাবণীর চোখ থেকে পানির ধারা বইতে লাগলো। আহির পাশে বসে চুপ করে দেখলো, কিচ্ছুটি বলল না। অনেকটা সময় পর শ্রাবণী নাক টেনে পড়ল। দীর্ঘ একটা সময় পর আমি একজন ভালো বন্ধু পেলাম আহির। আমিও। একজন মন ভাঙা মানুষই অন্য একজন মন ভাঙা মানুষকে বুঝতে পারে। আহির ঠোঁটের কোণ ছড়িয়ে চোখের ইশারায় ছায় জানালো। সারাদিন তোড়জোড় করে রাত 10টার দিকে ওরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। রাত প্রায় 1টায় গিয়ে তারা পৌঁছালো। ঢাকার রাস্তায় শান্তির অভাব হলেও জ্যামের অভাব নেই। কিছুক্ষণ পর পর জ্যামে পড়তে হয়েছে তাদের। শায়ান ভীষণ চিন্তায় ছিল পুরোটা সময়। একে তো রাত 3টে তাদের ফ্লাইট, তার উপর ঝুম অসুস্থ। জ্যামের মাঝে এতক্ষণ থেকে অসুস্থ না হয়ে পড়ে সেই চিন্তায় অস্থির ছিল পুরোটা রাস্তা। অথচ মেয়েটা দিব্যি সকলের সাথে হাসি মজায় মেতেছিল সারাক্ষণ। আহির শ্রাবণীর মাঝেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেল আজ। বার কয়েক চোখাচোখি হাসি মজা হলো দুজনের মাঝে। সেদিন রাতে প্রায় ভোরের দিকে তারা দুজন বাড়ি ফিরেছিল। এক রাতের কিছু মুহূর্ত তাদের সম্পর্কটা বন্ধুত্বে গড়িয়ে নিয়ে গেল। এয়ারপোর্টের বাইরে দীর্ঘ সময় বিদায় পর্বের পর ঝুমরা বোর্ডিংয়ের জন্য চলে গেল। যাওয়ার আগে বারবার করে ঝুম বলে গেল ওদের পাকিস্তান যেতে। সায়ান আহিরও যেতে বলল। শ্রাবণী জানিয়েছে পাসপোর্ট করে তারা দ্রুত আসবে। কেঁদে কেটে অস্থির ঝুম। সায়ান দিশেহারা, কি থেকে কি করবে বুঝতে পারছে না। এদিকে এত চেষ্টার পরও ঝুমের কান্না থামতে না পেরে সে নিজে কেঁদে দিবে এমন অবস্থা। প্লেনে থাকা অন্যান্য যাত্রীরা অদ্ভুত চোখে দেখছে তাদের। আহির বিরক্ত হয়ে উঠে এলো। তার মন মেজাজ খুব একটা ভালো নেই। বাংলাদেশে আসার পর থেকে যাওয়ার জন্য অস্থির ছিল, অথচ আজ যাওয়ার বেলা যেতে মন চাচ্ছে না। মন বলছে কিছু একটা রেখে যাচ্ছে। অস্থির লাগছে খুব, কিন্তু বুঝতে পারছে না কেন। বুক ভর্তি বেদনা চেপে বসে আছে। কেনই মন খারাপ বোঝার ক্ষমতা নেই তার। সমস্যা কি তোমার সায়ান? ওনাকে কাঁদিয়েছো কেন? সবই তো ঠিক ছিল। প্লেনে উঠেও তো কথা বলছিল ঠিকভাবে, হঠাৎ কেঁদে উঠলো। আমাকে কিছু বলছে না, না বলে কিভাবে বুঝবো বলো? তুমি একটু দেখো না কি হয়েছে। প্লেনের প্রতিটি সিটে এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে, তবুও স্যার ঘেমে অস্থির। আহির তার কম কথা বলা ডোন্ট কেয়ার ভাইকে দেখলো ভালো করে।
যে কখনো কারো কথা ভাবেনি, কোনো কিছু পরোয়া করেনি, সেই ছেলে ভালোবাসার কাছে কি নিদারুণ ভাবে না হেরে গেছে। আহির ঝুমের দিকে ফিরে চাইল, কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে একদম। আচ্ছা, ঝুমের পরিবর্তিতে অন্য কেউ হলে শায়ন কি করতো? বিরক্ত হতো নাকি ধমক দিত? হয়তো কটু ভাষায় কিছু একটা বলেই বসতো ছেলেটি। কিন্তু এখন দেখো কেমন অসহায় লাগছে তাকে, এই একটি মেয়ে যার কাছে শায়ন বারবার হেরে যায়। ভাবি, ঝুম চোখ তুলে তাকালো, চোখ নাক ঠোঁট ভীষণ রকম লাল, তার দেখে মনে হচ্ছে একটি মাত্র টোকা পড়লে রক্ত বের হবে। স্বাস্থ্য উন্নতির ফলে দেখতে মায়াবী আরও লাগছে। গুলুমুলু চেহারা মেয়েটিকে দেখলে যে কারোর মায়া হবেই। কি হয়েছে ভাবি? একটু থেমে যাওয়া ঝুম আবারও ঝরঝরি কেঁদে ফেলল। আহির অসহায় চোখে শায়নের দিকে তাকালো। শায়নের চোখ দারুণ লাল, চোখের ভেতরে শিরাগুলো স্পষ্ট লাল হয়ে আছে। দুই পাগলের মাঝে আহির বোকার মতো ফেসে গেছে। শান্ত হন ভাবি, শায়ান চিন্তা করছে, দেখুন ওকে একবার। ঝুম চোখ তুলে শায়নকে দেখে নিল, পরপর কান্না থামিয়ে নিশ্চুপ হয়ে গেল। কিন্তু তখনও তার ফোপানোর আওয়াজ কমেনি। এবার বলুন কি হয়েছে? ভয় করছে ভাইয়া। ভারী দুঃখী কণ্ঠ তার। আহির বুঝলো না কিসের ভয়, তাই প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল। শায়নও আগ্রহী চোখে জানতে চায় কিসের ভয়। ঝুম ঠোক গিলে পাশের উন্ডোতে তাকালো। রাতের আকাশে ভালোভাবে বাহিরের কিছু দেখা যাচ্ছে না। এবার প্লেনে যেতে ভয় করছে খুব। আর অবাক চোখে তাকিয়ে দেখলো ঝুমকে। মেয়েটা প্রথমবার পাকিস্তান একাই এসেছিল, তাছাড়া বাংলাদেশ যাওয়ার সময়ও তো ঠিক ছিল, তাহলে এখন কেন ভয় পাচ্ছে? সে বড় বড় করে চোখ শায়নের পানে তাকালো। শায়ান চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, তারপর ধীরে দু হাতের মাঝে ঝুমকে চিনি নিয়ে বলল, আর ভয় নেই। আমি যতদিন বেঁচে থাকি আপনার কোনো ভয় নেই। আপনার নিশ্চিন্তে ঘুম দেন, চোখ খুলে দেখবেন আমরা কলেজে চলে এসছি। ঝুম বুকের মাঝে খাপটি মেরে পড়ে রইল। ঘুম পাচ্ছে না ডক্টর। তবুও চোখ বন্ধ করে রাখুন। একটা গল্প শুনবেন? ঝুম মৃদু মাথা নাড়ল। শায়ান সম্মতি পেয়ে পৃথিবীর আজব আজব কথা শুরু করে দিল। আহির এতটাই অবাক ছিল যে নিজের সিটে গিয়ে বসতেই ভুলে গেল। শায়ান এসব কি গল্প বলছে? এগুলো গল্প? কোন ক্যাম্পে কি হয়, কোন অপারেশনে কি হয়েছিল, ছাত্র অবস্থায় ক্যাম্পিং কেমন কেটেছে, এসব অদ্ভুত গল্পের খাতা খুলে বসেছে সে। আর তার থেকে অবাক করার বিষয়, ঝুম সেই সব শুনতে শুনতে ঘুমিয়েও গেল। ব্যাপার কি? শায়ান ঝুমের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, প্রেগনেন্সি অবস্থায় কিছু পরিবর্তন আসে। মোড সুইং, নার্ভাসনেস, বাচ্চামো করা, এগুলো নর্মাল। আহির বুঝতে পেরেছে, এমন করে মাথা নাড়ালো। কয়েক সিট পেছন থেকে একটি মেইলি গলায় শুনতে পারল, দেখেছো ভাইয়াটা আপুটাকে কত ভালোবাসে, যত্ন করে, দেখে শিখতে পারো তো কিছু। আহির পাশ ফিরে তাকিয়ে শায়নকে দেখে নিল। তার ভাই আসলে ঝুমকে অত্যন্ত ভালোবাসে, তার ভালোবাসার সাথে কারো তুলনা হবে না। ঝুমকি জানতো তার জন্য এত গভীর ভালোবাসা অপেক্ষা করছে। মেয়েটা বড্ড বেশি ভাগ্যবতী। আহির আলতো হেসে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করল। মাথায় চলছে অনেক রকমের চিন্তা। ঝুমকি আদৌ ভালো আছে? আপনি একদম আমার সাথে কথা বলবেন না। কিন্তু আমি সত্যিই কিছু করিনি বিবেচন। ঝুম আগুন চোখে ভস্ম করে দিবে এমন ভাবে তাকালো শায়নের দিকে। শায়ন রীতিমতো ভরকে গেল ঝুমের রাগ দেখে। ঝুম তার হালকা হওয়া উঁচু হওয়া পেঁচা নিয়ে তেড়ে গেল শায়নের দিকে। কিছু করেননি? তাহলে আমি মিথ্যে বলছি? অসভ্য লোক। মেয়ে মানুষ দেখলে দাঁত কেলাতে হবে কেন আপনার? রাগে ফুসফুস করছে ঝুম। শায়ান কি বলবে বুঝতে পারছে না। তারা করাচি এসে গেছে গোটা 5 দিন হয়েছে। এই কয়দিন চাইলেও ঝুমকে চেক আপের জন্য হাসপাতালে নিতে পারেনি শায়ান। সে তার বিভিন্ন অজুহাত, কখনো দুর্বল লাগে তো কখনো বমি পায়। বাড়ির সকলেও যখন থেকে জেনেছে প্রেগনেন্সির কথা, তখন থেকে শায়ানের কথা কেউ পাত্তাই দিচ্ছে না, বিশেষ করে তার মা বাবা। এদের আজকাল ঝুমকে হাতের নাগালে পাওয়াই দুষ্কর। অজ্ঞতা আজ বহু বুঝিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল সে। সেখানে আশ্চর্যজনকভাবে ডক্টর ইউসারার সাথে দেখা। বিশেষ কিছু কারণে সে করাচি এসেছিল। যেহেতু ডক্টর ইউসরা একজন গাইনোকোলজিস্ট, তাই শায়ান ভেবেছিল ঝুমের ব্যাপারটা তার সাথে আলোচনা করলে ভালো হবে। কিন্তু সেটি শায়ানের জন্য কাল হয়ে দাঁড়ালো। ডক্টর ইউসরার সাথে শায়ানের অমন হেসে হেসে আলাপ করা
ঝুমের একদম পছন্দ হলো না। আগত শ্যানকে না জানিয়ে সে একাই বাড়ি চলে এসেছিল। কি ভয়ানক ছেলে মানুষই। এদিকে জলজান্ত ঝুম চলে গেল, অথচ সাইয়ান কথা এতটাই মশগুল ছিল যে ঝুমের খোঁজটুকু নিল না। রাগে দুঃখে সারাটা রাস্তা ঝুম কেঁদেছে, অথচ মেয়েটা বুঝলো কি তাকে নিয়ে সাইয়ান কি ভীষণ চিন্তায় ছিল। ডক্টর ইউস্ট্রার সাথে কথা বলে ডক্টরের রুমে যাওয়ার জন্য ঝুমকে ডাকতে এসে দেখলো ঝুম নেই। তখন তার কি অবস্থা হয়েছিল মেয়েটা কি জানে? জানলে বুঝি এমন করতো কখনো? পুরো হসপিটাল খুঁজে যখন ঝুমকে পেল না, তখন যে সায়ানের অসহায়ের মতো কেঁদেছিল তাকে দেখেছে মেয়েটা। বোকা মেয়েটা শুধু রাগ করতে পারে, সায়ানের ভালোবাসা দেখে না। আপনি মিথ্যা বলছেন না পাখি? আচ্ছা, আমি দোষী, আপনি শান্ত হন, এখানে বসুন। ঝুম হাঁপাচ্ছে, তবুও সায়ানকে ছুতে দিল না। সায়ান বড্ড কষ্ট পেল। মেরুনেসা এগিয়ে এসে এক গ্লাস পানি পান করলো। অতঃপর কিচেনে যেতে যেতে ছেলের পানে রাগি দৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না। সায়ান দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে ঝুমের পায়ের কাছে বসলো। আরিবা, ঝুম কথা বলল না, অভিমানে মুখ ঘুরিয়ে নিল। সায়ান জানে ঝুম যা করছে তা ইচ্ছাকৃত না। কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে ঠিকই ক্ষমা চাইবে, অথবা এই কাহিনী ভুলে বসবে। এমনই হয়ে আসছে কিছুদিন ধরে। সায়ান চোখ তুলে ঝুমের উপর দৃষ্টি নিক্ষেপ করলো। তখনকার কথা মনে পড়লো। বুকের মাঝে কেমন শূন্যতা কাজ করে। আচ্ছা, বাসায় কি ঠিকভাবে না আসতে পারলে কি হতো? এত অবুঝ হলে চলে? তার তো উচিত ছিল মেয়েটাকে বকে দেওয়া, কিন্তু সে কিছুই বলতে পারে না কেন? বিবিজান দেখিয়ে মেরি তরফ। ঝুম শান্তভাবে ফিরে চাইল। আমার জীবনে আপনি ব্যতীত অন্য কেউ নেই, আমাকে ভুল বুঝবেন না। আমি দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য। ঝুম তখনও শান্ত চোখে তাকিয়ে তার মনে কি চলছে কে জানে। সানা আবারও বলল, দেখুন পাখি, আপনি এখন একা নেই। রাগুলে এভাবে হুট করে সিদ্ধান্ত নেবেন না। নিজের সাথে বেবির কথাও ভাববেন। আমার কোনো ভুল হলে আমাকে বলবেন, আমরা আলোচনা করব সে বিষয়ে। আপনি বুঝতে পারছেন যে এইভাবে আপনি ভুল করেছেন? আর যেন এমন না হয়, ঠিক আছে? আচ্ছা। ঝুম এখন একদম শান্ত। কিছুক্ষণ আগের সেই মেয়েটা আর নেই। ক্ষণ বাদেই মেহরুন্নেসার হাতে করে কিছু ফল নিয়ে এলো। তাকে দেখেও শানের মাঝে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে একইভাবে বসে রইল ঝুমের পায়ের কাছে। ঝুম নিজ উদ্যোগে ফলের প্লেটটি নিয়ে এক এক করে খেতে লাগলো। ঢাকা থাকার সময়ও ঝুমের খাওয়ার প্রতি অনীহা দেখা যেত, কিন্তু অদ্ভুতভাবে করাচি এসে সেসব দেখা যায়নি। উল্টো খাওয়ার প্রতি তার অন্যরকম উৎসাহ লক্ষ্য করা যায়। ইদানিং খেতে খুব পছন্দ করে সে। ক্ষুধা একদম সহ্য করতেই পারছে না, যেমন খাচ্ছে তেমন বমিও করছে, তবু সারাক্ষণই কিছু না কিছু খেতেই থাকে। স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক বেড়েছে। কে বলবে এই সেই রোগা পাতলা গড়নের মেয়ে। অদ্ভুতভাবে ঝুমের পেট হালকা বাড়ন্ত লাগছে, যা ভীষণ রকম অস্বাভাবিক। গতকাল রাতে তো ঝুম বারবার বলছিল, দেখেন ডক্টর, পেট উঁচু লাগছে। সায়ান বুঝতে পারছে না ঠিক কবে থেকে এই মেয়ে কনসিভ করে বসে আছে। আরিবা, জি। বিকেলে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আচ্ছা। কপাল কুঁচকে ঝুম সায়ানের অবস্থা দেখে যাচ্ছে। ভারী বিরক্ত ঝুম এই লোকের উপর। তারা এখন হসপিটালে আছে। গতকাল বিকেলে ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলেন, সেগুলি করিয়ে বাড়ি ফিরে গেলেও আজ আবারও এসেছে রিপোর্ট দেখাতে। সেই কাল থেকে সায়ানের অস্থিরতার শেষ নেই। দুদণ্ড শান্তভাবে বসছে না পর্যন্ত লোকটা। ক্রমাগত পায়চারি করে যাচ্ছে বেচারা। দেখে মনে হচ্ছে সায়ান নিজেই প্রেগন্যান্ট। এতে ঝুম বিরক্ত, চরম বিরক্ত। সে ছাড়াও আশেপাশে কয়েকজন গর্ভবতী মা রয়েছে, কই তাদের জামাইরা তো সায়ানের মতো করছে না। এভাবে করার কোনো মানে হয়? আশেপাশে সকলে কেমন করে তাকিয়ে আছে, উফ। এমনকি রিসেপশনের মেয়েগুলো তাদের দিকে তাকিয়ে গুজুর ফুসুর আলাপ করছে নিজেদের মাঝে। ডক্টর, আপনি বসবেন এখানে? বিরক্ত হচ্ছে কিন্তু আপনার কাজে। সায়ান ভালো করে ঝুমের মুখের আদল দেখে নিল। মেয়েটার মুখাব দেখেই বোঝা যাচ্ছে সে বিরক্তির চরম সীমায় চলে গেছে। সায়ান পাশে এসে বসলো। তার বুকের ভিতর ঠিকঠিক করছে। নার্ভাসনেসের কারণে শান্তি পাচ্ছে না। রিপোর্ট সরাসরি ডাক্তারের কাছে চলে গিয়েছে। এখানের নিয়ম সম্পূর্ণ আলাদা। রিপোর্ট সে নিজে দেখতে পেলেও বুঝতে পারত কিছু, কিন্তু এখন এখানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সায়ান পাশে রাখা পানির বোতলটি হাতে তুলে যত্নের সাথে বোতলের ছিপি খুলে ঝুমের দিকে বাড়ি দিল। ঝুম বিনা বাক্য ব্যয় বোতলে মুখ লাগিয়ে পানি পান করে নিল। তার সত্যি বড় তৃষ্ণা পেয়েছিল। খাওয়া শেষে যেভাবে নিয়েছিল সেভাবে ঠিক
বোতলটি ফিরিয়ে দিল শায়ানের হাতে। শায়ানও বোতলটি নিয়ে কোনোরূপ দ্বিধা ছাড়াই পানি পান করলো। ঝুম তাকিয়ে রইল। একবার বলতে চাইলো সে মুখ লাগিয়েছে, কিন্তু শায়ান সেই সময়টুকু দিল না তাকে। শরীর খারাপ লাগছে বিবিজান? আমার লাগছে না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খারাপ লাগছে। শায়ানের সত্যি খুব শরীর খারাপ লাগছে। চিন্তায় সে যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। ঠান্ডা পরিবেশেও শায়ানকে ঘামতে দেখে ঝুম অতিষ্ঠ হয়ে পড়ল। আপনি শান্ত হবেন দয়া করে। দেখে মনে হচ্ছে আমি নই, আপনিই গর্ভবতী। অদ্ভুত। ঝুম চোখ উল্টে শায়ানকে জহুরি নজরে দেখে নিল। শায়ান ঝুমের কথা এতটা হতভম্ব হলো যে কথা বলার ভাষা হারিয়ে ফেলল মুহূর্তেই। সে আর গর্ভবতী? অসম্ভব। কি বলে এই মেয়ে এসব? এমনটা কি কখনো সম্ভব? শায়ান আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনলো কিনা। তারপর ঝুমের দিকে কিছুটা চেপে বসে ফিসফিসিয়ে পড়ল। আমাকে নিয়ে মজা করা হচ্ছে? মাছ যেমন কিছু রাখবেন না আপনি? এইভাবে বলতে হয়? আমি না আপনার স্বামী? লোকে শুনলে কি ভাববে? ঝুম শায়ানের কথায় পাত্তা না দিয়ে বলল, লোকে যা ভাবছে আমি তা মুখে বলেছি। একা আপনার বউ প্রেগনেন্ট না ডক্টর, এখানে আরো অনেকেই আছে। দেখুন কয়েকজনের সিরিয়াস অবস্থা। কই তাদের জামাই তো আপনার মতো হুম্বি তুম্বি করছে না। তারা আপনার মতো দুর্বল না আরিবা। তাছাড়া তারা আমার বউও না। সুতরাং তাদের ব্যাপারে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার কলিজা। আপনার কিছু হলে আমি বাঁচবো বলেন? চিন্তা তো করতেই হবে। আপনি একটু বেশি বেশি। ঝুম বাকি কথা বলার আগে একজন মহিলা অ্যাসিস্ট্যান্টে ডেকে উঠলেন। মিসেস আনসারি। শায়ান তড়াক করে দাঁড়িয়ে পড়ল। তারপর ঝুমকে খুব সাবধানে ধরে পা বাড়লো ডক্টরের রুমের দিকে। এক হাতে দরজা ঠেলে খুব যত্নের সাথে ঝুমকে নিয়ে প্রবেশ করলেন রুমে শায়ান। শায়ানকে দেখে মহিলা ডক্টরটি সম্মানের সহিত হেসে দাঁড়িয়ে পড়ল। হ্যালো ডক্টর আনসারি। একটি চেয়ার টেনে ঝুমকে বসিয়ে দিয়ে শায়ান ধীর কণ্ঠে রয়ে শুয়ে পড়ল। হ্যালো। বসুন বসুন প্লিজ। শায়ান আলতো মাথা নাড়িয়ে ঝুমের পাশে বসে পড়ল। মহিলা ডক্টরটি এবার ঝুমের পানে দৃষ্টি দিয়েই বলল, ভালো আছেন ম্যাডাম? ঝুম লজ্জায় হাঁসফাঁস করে উঠল। আলহামদুলিল্লাহ। আপনি আমাকে নাম ধরে ডাকবেন দয়া করে। আমি আপনার অনেক ছোট। শি ইজ সার্সি সুইট হার্ট ডক্টর আনসারি। শায়ান বাক্য বিনিময় না করলেও তার ঠোঁটের কোণে হাসির ঝলক ঠিকই মিলল। ডাক্তার কথা না বাড়িয়ে ঝুমের ফাইল দেখায় মন দিলেন। দীর্ঘক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে ফাইলের খুঁটিনাটি দেখে চোখে পড়া চশমাটি এক আঙুলের সাহায্যে ঠেলে ভালো করে পড়ে নিলেন। তার মুখভঙ্গি গম্ভীর। শায়ানের বুকের মাঝে তোলপাড় চলছে। সিরিয়াস কিছু বুঝতে তার সমস্যা হলো না। ঠান্ডার মাঝেও সে ঘেমে একাকার। বাম হাতে শক্ত করে শায়ান ঝুমের হাত আঁকড়ে ধরলো। ঝুম চোখ ফিরিয়ে শায়ানের দিকে তাকালো। শায়ানের চোখে মুখের অবস্থা দেখে ঝুম নিয়ে গেল। ঝুম জানে তার কিছু হলে শায়ান নিজেকে সামলাতে পারবে না। সেখানে ঝুমের যত ভয়, মনে মনে শুধু একটাই দোয়া, সব যেন ঠিক থাকে। শায়ান আর নিশ্চুপ বসতে পারল না। সে নিজের অস্থিরতা নিয়ে প্রশ্ন করল, ইজ এভরিথিং অল রাইট ডক্টর? ডাক্তার তার গভীরতা ধরে রেখেই বলল, দ্য গুড নিউজ ইজ কনফার্মড, শি ইজ এক্সপ্রেটিং। ঝুমের চোখে খুশির আওয়াজ ফুটে উঠল। শায়ান নির্বাক। সে পূর্বের ন্যায় ঝুমের এক হাত আঁকড়ে ধরে আরো কিছু জানার জন্য তাকিয়ে আছে। শি ইজ ইন হার 10th উইক অ্যান্ড ইটস টুইন্স। ঝুম এক হাত পেটে রেখে হাঁ করে তাকিয়ে রইল ডাক্তারের মুখের দিকে। শায়ান একবার ঝুমকে দেখছে তো আবার ঝুমের পেটের দিকে তাকাচ্ছে। প্রেগন্যান্সির সময় নিয়ে সন্দেহ হলেও একসাথে দুজন, এমন কিছু সে একদম আশাই করেনি। এতটুকু ঝুমের পেটে দুইটা বাচ্চা কিভাবে কি? ডক্টর আনসারি, আপনার ওয়াইফের শারীরিক অবস্থা খুব বেশি স্টেবল নয়। আপনি আমাকে যে আগে রিপোর্টগুলো দেখিয়েছিলেন তাতে মিসেস আনসারির হেলথ কন্ডিশন বেটার হলেও এখন সে একদম ঠিক নেই। তার উপর 2টা বেবির ধকলও কিন্তু কম নয়। আমার মতে আপনার আরও কিছুদিন অপেক্ষা করলে ভালো হতো। তবুও দেয়ার মালিক আল্লাহ সুবহানাহু তাআলা, তার উপর ভরসা রাখুন। প্রপার রেস্ট ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে আপনাকে মিসেস আনসারি। দয়া করে হেলাপেলা করবেন না। সিরিয়াস কন্ডিশন আপনার সাথে সাথে বেবিরও বিপদে পড়তে পারে। ডক্টর আনসারি, আপনার ওয়াইফের ভিটামিন ডি এর অভাব দেখা দিয়েছে আবারও। তাছাড়া হিমোগ্লোবিন রেশিও কম। আশা করব আপনি বুঝতে পারছেন তার কন্ডিশন কতটা আশঙ্কাজনক।
কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, নিয়মিত খাবেন। আর আপনারা চাইলে আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন, তার জন্য যে কোনো সময় আসলেই হবে। আপনারা বরং কাল একবার এসে আল্ট্রাসাউন্ড করিয়ে নিন। সায়ানের মাঝে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে এখনো ঝুমের পেটের দিকে তাকিয়ে। ডক্টর কয়েকবার সায়ানকে ডাকলেও সায়ানের তরফ থেকে বিরতি ফিরতি একটা কথাও শোনা গেল না। মনে হলো সে এখনো এখানে থেকেও নেই। ঝুম বিব্রত বোধ করলো। আলতো হাতে সায়ানকে ধাক্কা দিলে সায়ান চোখ তুলে ঝুমের চোখের দিকে তাকালো। মেয়েটাকে ক্লান্ত লাগছে ভীষণ। আজ করানোর ব্যবস্থা করা যায় না? আসলে রোজ রোজ উনি এইভাবে বাইরে বের হলে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। ডাক্তার মিষ্টি এসে সায়ানের অস্থিরতা দেখলেও সায়ানের সাথে তার পরিচয় একটি সেমিনারের মাধ্যমে। রাজবাড়ির ছেলেটি তার বড় ছেলের বয়সী। অল্প বয়সে নিজস্ব বুদ্ধিমত্তায় সফলতা অর্জন করে ফেলেছে। তাছাড়া মার্জিত ভাষায় সকলের সাথে তাকে আকর্ষণ করেছিল। সেই ছেলেটিকে এভাবে একটি মেয়ের জন্য ভেঙে পড়তে দেখে তার খারাপ লাগলো, কিন্তু কিছু যে করার নেই। আমি বুঝতে পারছি ডক্টর, কিন্তু আজ আমার রোগীর ভীষণ চাপ রয়েছে, আপনাদের সময় দিতে পারবো না। কাল বা পরশু আসুন, সময় নিয়ে আলোচনা করা যাবে। সায়ান তার কথা বাড়ল না, মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। ঝুম অবশ্য আসার পূর্বে ডক্টরদের সাথে বিদায় পর্ব সেরে এসেছে। সারাটা পথ সায়ান ঝুমের সাথে একটি কথাও বলেনি। পাশের সিটে ঝুম বসে চিন্তা জুবুতুবু হয়েছিল, অথচ সাহসের অভাবে কথা বাড়াতে পারেনি। সায়ান এক নজরে রিপোর্টের খুঁটিনাটি দেখে গেল ভালো করে। কি এত দেখলো ঝুম জানে না, কিন্তু ঝুম পাশে বসে ঠিকই বুঝতে পেরেছিল সায়ানের হাত অনবরত কেঁপে কেঁপে উঠছিল। বাড়িতে ফিরে সায়ান কারোর সাথে কথা না বলে নিজের রুমে চলে যায়। বসার ঘরে প্রত্যেকেই তাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সায়ানকে ওভাবে চলে যেতে দেখে সকলের মুখে আধার নেমে আসে। ঝুম অসহায় চোখে দেখে যায় শুধু। নিজ কর্মের জন্য অপরাধবোধ কাজ করে। সে জানে সায়ান তার জন্য চিন্তিত। ইশালেমা দ্রুত পায়ে শরবত আনতে ছুটল। মেহরুন্নেসা দু হাতে আগলে নিজের পাশে বসিয়ে একে একে প্রশ্ন ছিল ঝুমে দেখে। ঝুম সবটাই বলল। সব শুনে সকলের কপালে চিন্তার ভাঁজ। মেহরুন্নেসা একবার চোখ তুলে দোতলায় সায়ানের ঘরের দিকে তাকালেন। মাছি মন তার ছেলের চিন্তায় কেঁদে উঠল। ইশালের মায়ের ভরসায় ঝুমকে রেখে পা বাড়লেন সায়ানের উদ্দেশ্যে। আব্বা, উস্কো খুস্কো চুল এলোমেলো সায়ানকে দেখে মেহরুন্নেসা আটকে উঠল। সায়ানের চোখ অসম্ভব লাল। সে মেঝেতে আলগোছে ভাবে বসে রয়েছে। অবুঝ বাচ্চাদের মতো মাকে পেয়ে সায়ান নিজ খোলস থেকে বেরিয়ে এলো। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আম্মা, মেহরুন্নেসা তড়িঘড়ি করে ছেলের কাছে ছুটে গেলেন। কাছে এসে সায়ানের পাশে বসে মাথায় হাত রাখলো। সায়ান মেঝেতে শুয়ে পড়ে মাথা রাখলো মেহরুন্নেসার কোলে। উনি আমাকে বুঝলো না আম্মা। আমি এখন কি করব? আমার তো অসহায় লাগছে নিজেকে। ওনার কিছু হয়ে গেলে আমি কিভাবে বেঁচে থাকবো? আমার কথা কেন শুনলো না আম্মা? আম্মা, ও আম্মা, আমার ভয় করছে। দেখেন এখানে এখানে আবার ব্যথা করছে। আম্মা, আমি নিঃশ্বাস নিতে পারছি না। উনি এমন কেন করলো আম্মা? মেহরুন্নেসা ডুকরে কেঁদে উঠল। ছেলেকে ভেঙে পড়তে দেখে দিশেহারা। সে সবই তো তার ছেলেটা সুখের মুখ দেখেছিল, এখন আবার কোন বিপদের মুখে ফেলবেন। আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ তালা আনহো ভাগ্যে কি লিখে রেখেছেন তাদের। ওনাকে বারবার বারণ করেছিলাম, জানেন আম্মা? বলেছিলাম ঠিক সময় ভাবা যাবে। অথচ আমার কথা অমান্য করে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়ে এখন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আমি কি চেয়েছিলাম বলেন আম্মা? আমি তো শুধু ওনাকে চেয়েছিলাম আম্মা। আমার আর কাউকে লাগতো না, বিশ্বাস করেন। এখন আমি কি করব? শান্ত হন আব্বা, ধৈর্য রাখেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা উত্তম সিদ্ধান্তই নিয়েছেন। এভাবে বলবেন না, ঝুম সুস্থ হয়ে যাবে। সায়ান প্রতিউত্তর করল না। মেহরুন্নেসা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন বিরতিহীন ভাবে। ডক্টর, সায়ান কথা বলল না, এমনকি ঝুমের দিকে তাকালো না। সে আপন মনে ল্যাপটপে কিছু একটা করে যাচ্ছে। ঝুম সে কখন থেকে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সায়ান নির্বিকার। সে রীতিমতো ঝুমকে এড়িয়ে চলছে। ঝুম ওর অসহায়ের মতো তাকিয়ে দেখছে সায়ানকে। সায়ানের চিন্তা সে বুঝতে পারছে, কিন্তু এখানে তারই বা কি দোষ? আল্লাহ চেয়েছিলেন তাই দিয়েছেন। ও ডক্টর, কথা বলেন না। শান তবু চুপ। ঝুম না পেরে কেঁদে দিল। একেবারে দিশেহারা কান্না। তার কান্নায় শান কপাল কুঁচকে নিল। চোখ তুলে মনোযোগের সাথে বইয়ের নাটক দেখলো। সে জানে ঝুম তাকে কান্না দিয়ে বশ করতে চাচ্ছে। কথা বলেন আমার সাথে, কষ্ট হচ্ছে কিন্তু। শান পারল না, হেরে গেল ঝুমের কাছে বরাবরের মতন। বলছি। কই বলছেন? এই যে বলছি। চুমুক বাকি অদ্ভুত চোখে তাকিয়ে দেখলো শায়ানকে। অতঃপর শান্ত হয়ে বসলো শায়ানের পাশে।
মন খারাপ? সায়ান অসহায়ভাবে তাকালো ঝুমের দিকে। ঝুম আলতো হেসে দুহাত দুদিকে ছড়িয়ে দিল। সায়ান হয়তো এই মুহূর্তের অপেক্ষায় ছিল। সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ঝুমের বুকে। ঝুম সযত্নে আগলে নিল তার প্রাণপ্রিয় স্বামীকে। সায়ান যেন এতক্ষণ কিনারা পেয়েছে। সে আরও কিছুটা ঝুমের বুকের মাঝে ঢুকে যাওয়ার চেষ্টা করলো। ঝুম নিজের বুকের কাছে ভেজা অনুভব করলো। সায়ান কাঁদছে। ঝুম ব্যস্ত হয়ে সায়ানকে নিজের থেকে ছাড়াতে চাইল, কিন্তু পারল না। সায়ান আরও শক্ত করে জড়িয়ে নিল ঝুমকে। ডক্টর, ডক্টর কি হয়েছে? দেখি ছাড়ুন। কি হয়েছে? কাঁদছেন কেন? সায়ান ছাড়লো তো নাই, বরং আরও আঁকড়ে ধরলো। ঝুম আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না, সামনে নেওয়ার সময় দিল সায়ানকে। আমি ঠিক আছি ডক্টর, কিছু হবে না। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। ভরসা রাখুন তার উপর। আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। সায়ান নিশ্চুপ, দু হাতে ঝুমের কোমর জড়িয়ে ধরে ঝুমের বুকে নাক মুখ ঘষতে লাগলো। হঠাৎ সুরসুর অনুভব হয়, খিলখিলি হেসে দিল ঝুম। সায়ান মুখ তুলে সেই হাসি দেখলো, মন দিয়ে দেখলো। এই হাসি তার ভালো থাকার একমাত্র কারণ। সেদিন সারা রাত সায়ান ঝুমের বুকে মুখ গুজে রাত্রি পার করে দিল। না নিজে ঘুমালো, আর নাইবা ঝুমকে ঘুমাতে দিল। পরদিন সকাল হতেই তারা হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়ে নামলো। ঝুম আয়েস করে বসে ফল খাচ্ছে। সায়ান ধৈর্য ধরে ঝুমের খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করছে। তাদের সাথে মেহরুন্নেসাও আজ হাসপাতালে যাবে। কিছুক্ষণ বাদে দেখা গেল ইশালকে বাড়িতে প্রবেশ করতে। ইশালকে পেয়ে ঝুম যেন আকাশের চাঁদ হাতে পেল। চলো, আমি তৈরি। আহির তৈরি হয়ে নেমে এসে বলল কথাটি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আহিরের সাথে সাথে ইশালও চেঁচিয়ে বলা। তোমরা কোথায় যাওয়ার কথা বলছো? সায়ানের গুরু গম্ভীর কণ্ঠ। ইশাল মিইয়ে গেলেও আহির পূর্বের ন্যায় বলল। কেন তোমাদের সাথে হাসপাতালে? সায়ান কিছু বলার ভাষা হারিয়ে ফেললো। পাগল নাকি? হাসপাতালে এত মানুষ কেন যাবে? হাসপাতাল কি তোমাদের শ্বশুর বাড়ি? এসব শুনতে চাই না। আমরা যাব আজ তোমাদের সাথে। হ্যাঁ বড় ভাইজান, আমি এই সকালবেলা ও বাড়ি থেকে চলে এলাম ঝুমঝুমির সাথে যাব বলে। প্লিজ বারণ করবেন না। আরে ওনার কথা রাখো তো তুমি। আমি বলছি তোমরা আমার সাথে যাবে। সায়ান বউয়ের কথার উপর আর কিছু বলতে পারলো না। আসলে বলতে চাইলো না। মেয়েটা যা করলে খুশি থাকে তাই করুক। অতঃপর ঝুমের সাথে মেহরুন্নেসা, আহির ও ইশাল দল বেঁধে চললো হাসপাতালে। অথচ তাদের দেখে মনেই হলো না তারা হাসপাতালে যাচ্ছে। সায়ান বারে বারে অবাক হয় শুধু এদের দেখলে। এখানে সে চিন্তায় মরে যাচ্ছে, আর এরা মনে হচ্ছে পিকনিক করতে যাচ্ছে। অদ্ভুত। মিসেস আনসারি, আপনি ভিতরে যেতে পারেন। সায়ান তাকে ধরে ধীর পায়ে আগালো। তাদের সাথে মেহরুন্নেসা, ইশাল, আহিরও যাওয়ার জন্য আগালে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি অবাক হয়ে বলল। আরে আরে, আপনারা কোথায় যাচ্ছেন? আমি ঝুমের শাশুড়ি। আমি ঝুমঝুমির ননদ। আমি ভাবির দেবর। অ্যাসিস্ট্যান্ট মেয়েটি থতমত খায়। কিন্তু আপনারা যাচ্ছেন কোথায়? ঝুমের সাথে। কিন্তু ম্যাম, ভিতরে পেশেন্টের সাথে একজনের বেশি যেতে পারবেন না। আরে এ কেমন নিয়ম? আমরাও যেতে চাই ওর সাথে। ওদের কথোপকথনে ঝুম সায়ান দাঁড়িয়ে গেল। কোনোভাবে কি সম্ভব নয়? ওরা খুব শখ করে এসেছিল। সরি ম্যাম, সম্ভব হলে বারণ করতাম না। সায়ান ওদের বুঝিয়ে বলার জন্য বলল। তোমরা এখানে বসো। এখন যেহেতু আল্ট্রাসাউন্ড করানো হবে, সুতরাং সেখানে আহিরের এমনিও যাওয়া হবে না। আর ভিতরে যত কম্পেয়ার করা হবে ততই ডাক্তারের সাথে কথা বলতে সুবিধা হবে। বুঝলো ওরা, তাই আর কথা বাড়ল না। ঝুম সায়ানের চেক আপের জন্য ডাক্তারের রুমে চলে গেল। মিসেস আনসারি, ভয় পাবেন না, স্বাভাবিক থাকার চেষ্টা করুন। ডক্টর আনসারি, প্লিজ আপনি ওনাকে কিছু বলুন। ঝুমের চোখ মুখ শুকে এতটুকু হয়ে গেছে। কেন সে যে এত ভয় পাচ্ছে তা জানা নেই। সায়ান ওর পাশে একটি চুলের উপর বসে ঝুমের হাত আঁকড়ে ধরে রেখেছে। তাদের ডান পাশে একটি মনিটর রয়েছে, যেখানে কিছু সময়ের ব্যবধানে তাদের ভালোবাসার অস্তিত্ব দেখা যাবে। বাকি ভয় পাবেন না, আমি আছি তো, স্বাভাবিক থাকেন। ভয় পাচ্ছি না ডক্টর, কেমন একটা অনুভূতি যেন হচ্ছে। সায়ান হেসে ঝুমের মাথায় হাত বুলিয়ে বলল। আমি আছি, শান্ত হন। ঝুম নিজের মাতৃ অনুভূতিকে সংযত করার চেষ্টা করলো। মনিটরের মাঝে মনিটরের চিত্র ফুটে উঠল। ঝুম চোখ বন্ধ করে শুয়েছিল। সায়ান এক দৃষ্টিতে মনিটরে তাকিয়ে তার হাত কাঁপছে তীর তীর করে।
মিসেস আনসারি, মনিটরে দেখুন আপনার বেবিদের। ঝুম তড়াক করে চোখ খুলো, সর্বপ্রথম দৃষ্টি পড়ল শানের দিকে। শানের চোখে পানি, নাক লাল। ঝুম এবার দৃষ্টি দিল মনিটরে, সেখানে কিছু একটা দেখা যাচ্ছে। সে বুঝলো না ডাক্তার বারবার কিছু একটা দেখে যাচ্ছেন গভীর মনোযোগের সাথে। ঝুম দেখলো মনিটরে কিছুটা দূরত্বে পরপর 3টি বিন্দুর মতন। ডক্টর আনসারি, টুইন্স নয়, ট্রিপলেটস। আপনার ওয়াইফ একসাথে 3জন বেবি কনসিভ করেছেন। শায়ন প্রতিক্রিয়া দেখালো না, সে তাকিয়ে এখন মনিটরের দিকে। ঝুম বড় বড় করে চোখ করে মনিটরে ভেসে ওঠা 3টি বিন্দুর দিকে তাকিয়ে রইল। সেকেন্ডের মাঝে ঝুমকে অবাকের চরম সীমানায় পৌঁছে দিয়ে শায়ান জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। ঝুম হতভম্ব চোখে সব দেখলো। হচ্ছে কি তার সাথে এসব? শায়ানের এখনো জ্ঞান ফেরেনি। অত্যাধিক চিন্তা ও আকস্মিক শকে শায়ান মিনি হার্ট অ্যাটাক করেছে। তাকে শুরুতে ICU-তে রাখা হলেও এখন বেডে দেওয়া হয়েছে। ডাক্তারের ভাষ্যমতে তার হার্টের অবস্থা খুব নাজুক। দুশ্চিন্তা করবে এমন কিছু থেকে দূরে রাখার পরামর্শ দিলেন। আপাতত সে সুস্থ হয়ে রয়েছে, চিন্তার কিছু নেই। সেই থেকে পরবর্তী 7 ঘন্টা কেটে গেলেও তার জ্ঞান ফেরার লক্ষণ দেখা গেল না। পাশে একটি চেয়ারে ঝুম হতভম্বের ন্যায় বসে আছে, তার চোখে পানি। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না ঝুম। সে শায়ানকে বাবা হওয়ার সুখ দিতে চেয়েছিল ঠিক, কিন্তু এমন কিছু চায়নি। তার নিজেরও ধারণা ছিল না এমন কিছু হবে। দুহাত পেটে চেপে চুপ করে বসে আছে, একটু শব্দটি করেনি মেয়েটি। মাঝে অবশ্য ঝুমকে আরও একবার গিয়ে কিছু টেস্ট করে আসতে হয়েছে। সেখান থেকে এসেও মেয়েটি একইভাবে বসে আছে। মেরুনেসা ছেলের মাথার কাছে বসে আছেন। মহিলা যথেষ্ট শক্ত দাঁতের হলেও ছেলে মেয়ের ব্যাপারে ভীষণ দুর্বল মনের। কিছুক্ষণ পর পর তাকে চোখে জল মুছতে দেখা যাচ্ছে। ছেলেকে এভাবে হাসপাতালে বেঁচে অজ্ঞান অবস্থায় শুয়ে থাকতে দেখলে কোন মা নিজে ঠিক থাকতে পারে না? আহির নিচুটা দূরত্বে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গি বিশেষ বোঝা যাচ্ছে না। ইশাল তার পাশেই দাঁড়িয়েছিল। অতঃপর আহির গিয়ে একটি পানির বোতল নিয়ে ইশালের দিকে বাড়িয়ে ইশারাগুলো ঝুমকে দিতে। ইশাল বাধ্য মেয়ের মতো পানির বোতলটি ঝুমের হাতে দিয়ে খেতে বলল। ঝুম কথা বাড়ল না, তার ক্ষুধা তৃষ্ণা পেয়েছে দুই। যথাযথভাবে বোতলে মুখ লাগিয়ে ঢক ঢক করে পুরোটা পানি শেষ করে থামল সে। এরই মাঝে একজন ডাক্তার রুমে প্রবেশ করলেন। আহির সিঁড়ি দ্বারা সোজা করে দাঁড়ালো। মেহরুন্নেসা ছেলের পাশ থেকে উঠে সরে দাঁড়ালেন। চিন্তার বিশেষ কোনো কারণ নেই এখন। উনি এখন ভালো আছেন। রিপোর্টে গুরুতর কোনো কিছু নেই বললেই চলে। তবুও সাবধান থাকবেন। যে বিষয়গুলো ওনাকে স্টেজ দিবে এমন জিনিস এড়িয়ে চলাই ভালো হবে। ওর এখনো জ্ঞান ফিরছে না কেন ডাক্তার? হার্ট অ্যাটাক সাধারণ কোনো ব্যাপার না মিস্টার। সে যতই মেজর বা মাইনর হোক, শরীরের উপর দিয়ে দখলটা যায়। চিন্তা করবেন না, কিছুক্ষণের মাঝে জ্ঞান ফিরে আসবে। আমি আসছি এখন। ওনার জ্ঞান ফিরলে না হয় এসে একবার দেখে যাব। আহির মাথা নেড়ে সম্মতি জানালো। ডাক্তার বেরিয়ে গেল। আহির ঝুমের নিকট এগিয়ে এসে বলল, ভাবি শায়ান এখন ঠিক আছে, চিন্তা করবেন না, চলুন কিছু খেয়ে নেবেন। ঝুম মুখ তুলে চাইল আহিরের দিকে। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটার মুখে লাবণ্য কোথাও যেন হারিয়ে গেছে। চোখ মুখ শুকিয়ে বসে গেছে। আহিরের ভীষণ মায়া হলো। এখন খাবো না ভাইয়া, উনি আগে উঠুক তারপর খাই। আহির ঝুমের মাথায় হাত রাখে। এখন খেতে হবে, বেবিরা না খেয়ে আছে। ঝুম মাথা দুদিকে নাড়ি বুঝালো খাবে না। একদম না করবেন না। একজন অসুস্থ হয়ে শুয়ে আছে, এখন আপনিও অসুস্থ হতে চান? আপনার চিন্তায় দেখুন ছেলেটার কি অবস্থা। 3টা বাচ্চা জন্ম দেওয়া মুখের ব্যাপার না ঝুম। এখনই খাবেন, কোনো না শুনতে চাই না। ঝুমের চোখ ছলছল করে উঠল। না চাইতো কয়েক ফোঁটা পানি গাল গড়িয়ে পড়ল। সবাই তাকে ভুল বুঝছে। সে তো এমন কিছু চায়নি। চেয়েছিল শুধু শায়নের কথা ভেবেছিল। সে একটা সন্তান চেয়েছিল। এটা কি তার ভুল? সব মেয়েই তো মা হতে চায়। সেও তো চেয়েছিল। সেখানে তার দোষ কি? সে কি জানতো একসাথে 3টা বাচ্চা আসবে? নাকি জানতো সেই খবর পেয়ে শায়ন হার্ট অ্যাটাক করবে? আল্লাহ! মেহরুন্নেসা বুঝলেন ঝুম কষ্ট পেয়েছে, তাই তো মাথায় হাত রেখে আদরের সাথে বললেন, আমাকে ভুল বুঝবেন না আম্মা, খেয়ে নিন। অনেকক্ষণ না খেয়ে আছেন। এই সময় ভালো মন্দ খেতে হয় বারবার। তাছাড়া শায়ানের জ্ঞান ফিরলে যখন শুনবে আপনি না খেয়ে আছেন, তখন কিন্তু ভীষণ রাগ করবে।
ঝুম করুণ চোখে তাকালো। চোখে মুখে একরাশ মায়া তার, অথচ ক্লান্তিতে শরীর চলছে না, শুধু ঘুম পাচ্ছে। ঝুম কথা বাড়লো না, উঠে দরজার দিকে পা বাড়ালো। আহির নিজেও ঝুমের পিছু নিতে নিতে ইশালকে নিজেদের সাথে ডেকে নিল। এই সময় ঝুমের সাথে একজন মেয়ে সর্বদা থাকতেই সুবিধা হবে। ঝুমকে বেশি কিছু খাওয়ানো গেল না, একটু ফলের শরবত আর রুটি, তাও মুরগির বাচ্চার মতো খুঁটি খুঁটি খেয়েছে। এই জন্য অবশ্য আহির বকাও দিয়েছে, কিন্তু কাজে লাগেনি। মেয়েটা তাকে পাত্তা দিল তো। আসার সময় আহির অবশ্য মেরুনেসার জন্য খাবার আনিয়ে নিয়েছে। তার যখন দরজা ঠেলে সায়নের কেবিনে প্রবেশ করলো, তখন পুরো রুম জুড়ে মানুষের আনাগোনা। ততক্ষণে বাড়ির প্রতিটি মানুষ জেনে গেছে সায়নের শারীরিক অসুস্থতার কথা, যার দরুন বাড়ির লোকেরা এখন এখানে। ঝুম হাঁটতে পারছিল না, তার ভীষণ মাথা ঘোরাচ্ছিল। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে হঠাৎই পেটে খাবার পর এখন সব উগলে আসতে চাইছে। অতঃপর তার উপর এত মানুষ, আচমকা কেন যেন মনে হলো নিঃশ্বাস নিতে পারছে না, বাতাসে অক্সিজেন কমে গেছে। ঝুম উঠে টলে উঠতেই আহির আর ইশাল আগলে নিল। আবছায়া চোখে দেখতে পেল সায়ন বেডের উপর আশ্রয় হয়ে বসা, দৃষ্টি তার ঝুমের উপর। তারপর কি হলো কে জানে। ইশাল আর আহিরের হাত ছড়িয়ে ছুট লাগালো রুমে থাকা ওয়াশরুমের উদ্দেশ্যে। রুমে থাকা প্রত্যেকে হকচকে উঠল। মেহরুন্নেসা ঝুমের পিছু গেল, বিশেষ সুবিধা করতেই পারলেন না, কারণ ঝুম ততক্ষণে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বাইরে থেকে শুধু শুনতে পেল ঝুমের বমি করার আওয়াজ। এতক্ষণে যা খেয়েছিল সবটা ফেলে দিয়েছে মেয়েটা। সবার মাঝে উদ্বেগ দেখা গেলেও সায়নের মাঝে পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে পূর্বের না একদৃষ্টিতে তাকিয়ে রইল ওয়াশরুমের দরজার দিকে। আহির অবশ্য ভীষণ অবাক হলো সায়নের এরূপ পরিবর্তনে। পূর্বে হলে এতক্ষণে সায়ান তুলকালাম বাদিয়ে ফেলতে, অথচ সেই সায়ান এখন নিশ্চুপ। কিভাবে সম্ভব? সায়ান দৃষ্টি না সরিয়ে গুরুগম্ভীর গলায় আহিরের উদ্দেশ্যে প্রশ্ন ছিল। আহির, তোমার ভাবি খেয়েছে? মাত্র খেয়ে আসলো। এর আগে খেয়েছে? আহির উত্তর দিল না। সায়ান শানিত দৃষ্টি নিক্ষেপ করলো আহিরের উপর। আম্মা, এখন কি আমি না থাকলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে? মেহরুন্নেসা হতভম্ব হয়ে গেলেন ছেলের কথায়। এসব কি বলছেন আব্বা? শুধু কয়েকটা ঘন্টা আপনারা আমার বউকে দেখে রাখতে পারলেন না? আমি কি এখন কাউকে বিশ্বাস করতে পারবো না? কেউ কি আমার বিশ্বাসের মূল্য দেবেন না আপনারা? সে সকালে খেয়ে বেরিয়েছিল, আর এখন দুপুর করেই বিকেল, অথচ উনি কিছুই খায়নি। আমি না হয় ছিলাম না, আপনারা কি কেউ ছিলেন না? আপনার বউ 3টা বাচ্চা নিয়ে ঘুরছে আম্মা, আপনারা কেউ সিরিয়াসলি নিচ্ছেন না কেন? ওনার এইটুকু পেটে 3টা কেমন করে আছে আল্লাহ! শানের শুরুর দিকের কথায় অনেকের মাঝে অপরাধবোধ কাজ করলেও শেষের কথায় হাসি আটকাতে পারল না কেউ। ইশাল আয়ান শব্দ করে হেসে দিলেও বাকিরা মুখ টিপে হাসল। সেই ক্রেডিটও তোমার সায়ান, এক চান্সে 3 জন, বাহ। শান রাগত চোখে আহিরকে ভয় দেখাতেও ভুলো না। ঝুম বের হলো মিনিট 5 কি 6 মিনিট পর। চেহারা অবস্থা নাজেহাল, মুখ পুরো লাল, কেঁদেছে কি, খুব কি কষ্ট হয়েছে। বুকের মাঝে একটা অস্থিরতা নিয়েও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো সায়ান। মেরুনেসা ঝুমকে ধরে একটি চেয়ারে বসালো। ঝুম চেয়ারে বসে দৃষ্টি সায়ানের দিকে দিল। সায়ান ওর দিকেই তাকিয়েছিল। ঝুম ছলছল চোখে কিছু বলতে চাইল, কিন্তু সায়ান মুখ ফিরে নিল ওর থেকে। ঝুম কি বলবে বুঝলো না, শুধু বহু কষ্টে চোখের পানি ধরে রাখলো দরজা খোলার শব্দে। সবাই সেদিকে তাকালো। ঝুমের জ্যাকটার কিছু কাগজ হাতে হেসে প্রবেশ করলেন। এখন কেমন লাগছে ডক্টর আনসারি? বেটার। আনবিলিভেবল ডক্টর আনসারি, আপনার মতো একজন ডাক্তার এইভাবে ভেঙে পড়বে আমি আশা করিনি। কোথায় এমন সময় আপনি স্ট্রং থেকে সিচুয়েশন হ্যান্ডেল করবেন তা না, সেখানে আপনার ওয়াইফ দারুণভাবে শক্ত থেকেছেন। জানেন কতটা ভয় পেয়েছিলেন উনি? এই সময় এগুলো কিন্তু শরীরের উপর এফেক্ট ফেলে। সায়ান ওনার কথাগুলো সম্পূর্ণ উপেক্ষা করে বলল, রিপোর্টে টুইন্স এসেছিল, তাহলে আল্ট্রাসাউন্ডের ট্রিপলেটস কিভাবে? আমরা ভীষণ রকম দুঃখিত ডক্টর আনসারি। প্রথমে আমিও বুঝতে পারিনি কিভাবে সম্ভব, তাই মিসেস আনসারিকে আবারও চেক আপ করাই। বারবার করিয়ে এবার সম্পূর্ণ নিশ্চিত হয়েছি। প্রথমবার যান্ত্রিক ত্রুটির কারণে রিপোর্ট ভুল এসেছে। তাছাড়া ফিটাসগুলো এখনও যেহেতু ছোট, তাই ভুলটা হয়েই গেছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সায়ান গম্ভীর মুখে বসে রইল, কথা বাড়ল না। যান্ত্রিক ত্রুটি যেহেতু তাই হতেই পারে, এখানে কারো হাত নেই। ডাক্তার রিপোর্টগুলো এগিয়ে দিল সায়ানের দিকে। সায়ান
হাতে নিয়ে একে একে দেখে নিল। আল্ট্রাসাউন্ড রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা রয়েছে 3টি বাবুর কথা, সাথে এক কর্নারে ফিটার্সগুলোর আল্ট্রাসাউন্ড ছবি সহ যুক্ত। বুকের মাঝে মনে হলো কেউ খামচে ধরেছে ধরাচড়া শব্দে। হাতটা বেরিয়ে আসতে চাইছে। সায়ান ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সাহায্যে ছুঁয়ে দিল সেই ছবিগুলো। ডক্টর আনসারি, সায়ান নিজেকে কঠিনভাবে সামলে নিল। এখন অনুভূতির জোয়ারে ভাসার সময় নয়। চোখে প্রশ্ন নিয়ে তাকালো ডক্টরের দিকে। একজন ডাক্তার হয় আপনি বুঝতে পারছেন আপনার ওয়াইফের কেসটা কতটা ঝুঁকিপূর্ণ। ওনার রক্তশূন্যতা রয়েছে। এমন অবস্থায় একটি বেবি ডেলিভারি অনেক সময় রিস্কের হয়ে যায়। সেখানে দুজনও মারা যেত, কিন্তু এখন যে অবস্থা। তিনি থেমে গেলেন, ইতস্তত করলেন। সায়ান দৃষ্টি নড়চড় না করে শান্ত স্বরে বলল, আপনি কন্টিনিউ করুন ডক্টর। আমাদের দেশে গড়ে 8,000-এর একটি ট্রিপলেটস হওয়ার খবর পাওয়া যায়। আপনি তো জানেনই, এমন কেসে মা ও বেবিদের লাইফ রিস্ক থাকে। আপনার ওয়াইফের কন্ডিশন অনুযায়ী আমি সাজেস্ট করব আরও একবার ভেবে দেখুন। ম্যাডামের লাইফ রিস্ক বেশি। আমার মতে অ্যাবর্শন করিয়ে ফেলা ভালো হবে। এখনও ফিটাসগুলো আকারে ছোট আছে। ডাক্তারের কথায় আতঙ্কে দু হাতে পেট জড়িয়ে নিল, যেন বাচ্চাদের সে আগলে রাখতে চাইছে এইভাবে। সায়ান শান্ত দৃষ্টিতে স্বপ্নায় দেখলো। নীরবে ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসিও উকি দিল। চোখের কোণাটা পানিটা আর কাউকে দেখতে দিল না। ঝুম অসহায় চোখে সায়ানের দিকে তাকে মিনতি করলো যেন। রুমের প্রতিটি মানুষের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। ডাক্তার তার কথাগুলো শেষ করে চলে গেলেন, অথচ রেখে গেলেন বুক ভরা আতঙ্ক আর ভয়। সেই দিনই সেই অসুস্থ শরীরে সায়ান হসপিটাল ছাড়লো। তাকে শত বলেও রাখা গেল না। ঝুম ভয়ে ধারে কাছেও ঘেঁষল না সায়ানের। মনের মাঝে তার ভয় উকি দিল, সায়ান যদি তার বাচ্চাদের মেরে ফেলে। বোকা মেয়েটা এখনও সায়ানের ভালোবাসা বুঝল না, স্বার্থপর। কষ্টে অভিমানে সায়ান ঝুমের সাথে কথা বলা বন্ধ করে দিল, এমনকি ঝুমের দিকে থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিল। ঝুম কি করছে না করছে তাতে তার বিশেষ আগ্রহ দেখাও গেল না। এর ঠিক 1 সপ্তাহ পরের কথা। বাড়িতে ঝুমের অ্যাবর্শন নিয়ে কথা উঠল। তখন সন্ধ্যার নাস্তার পর্ব চলছিল বসার ঘরে। সকলের একই কথা, আল্লাহ তাআলা চাইলে আবারও দিবেন, কিন্তু ঝুমের জীবনের উপর দিয়ে তাদের কিছুই চায় না। শায়ন অবশ্য বিশেষ কিছুই বলল না। সে চুপ করে সবটা শুনে গেল, কিন্তু ঝুম থেকে থেমে থাকলো না। সে কোনোভাবেই তার বাচ্চাদের কিছু হতে দিবে না। সবাই বুঝালেও ঝুমকে শান্ত করা গেল না। সে রীতিমতো উত্তেজিত হয়ে গেল। মেহরুন্নেসা বার করে তাকে বোঝালেন, শায়নের জন্য হলে মেনে নিতে বললেন, কিন্তু ঝুম তো মা, মায়েরা কি সন্তানের ক্ষতি চাইতে পারে? সে যতই নিজের জীবনের ঝুঁকি থাকুক না কেন, মা তো নিজেকে মারলেও সন্তানের গায়ে আচরও লাগতে দিতে চায় না। শায়ন কঠিন চোখে হাত মুঠ করে ঝুমকে দেখে যাচ্ছিল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল যখন ঝুম বলল, থাকবো না আমি এখানে। আমি আমার সন্তানদের নিয়ে চলে যাব এই বাড়ি ছেড়ে, এই দেশ ছেড়ে। ব্যাস। এরপর বিকট শব্দে সব একদম নিশ্চুপ। ঝুম ভয়ে বসে পড়ল। তার পুরো শরীর থর থর করে কাঁপছে। সায়ান রাগে ফুসফুস করে যাচ্ছে। সামনে রাখা কাঁচের ছোট্ট টেবিলটা তখন ক্ষত বিক্ষত। টেবিলে রাখা খাবার ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়া। সায়ান রাগ নিয়ন্ত্রণে এদিক সেদিক পায়চারি করে যাচ্ছে। সে চেষ্টা করলো নিজের ভয়ঙ্কর রূপ ঝুমকে না দেখানোর, কিন্তু পারল কই। ঝুমের ফুপিয়ে ওঠার শব্দে তেড়ে গেল ঝুমের দিকে। দু হাতে খাবড়ে ধরল ঝুমের দুবাহু। না চাইতেও ঝুমের মুখ থেকে শব্দটি বেরিয়ে এলো। সমস্যা কি আপনার? এত জেদ কেন? কি করেছেন এখনো বুঝতে পারছেন না? সব শেষ করে দিয়েও কি শান্তি হয়নি? আর কি চাই আপনার? বলতে বলতে ঝুমের পাশে থাকা বড় ফ্লাওয়ার বাসটাতে পায়ের সর্বশক্তি দিয়ে লাথি মারল। ঝুম ছনছনিয়ে সেটা মুহূর্তে ভেঙে গেল। ভয়ে হিচকি তুলে কেঁদে ফেলল ঝুম। শানের এমন রূপ পূর্বে কখনো দেখেনি সে, যার দরুন সে অত্যন্ত ভয় পেয়েছে। এই শানকে সে চিনতে পারছে না। অন্যরা সবাই নিশ্চুপ, কেউ কোনো কথা বলল না। আসলে সাহসই পেল না। সবাই জানে সায়ান সহজে রাগ করার মতো ছেলে না, আর একবার রাগলে তাকে তখন কাউকেই আমলে নেয় না সে। তবু মেহরুন্নেসা এগিয়ে এলেন। আব্বা, কে আমাদের মাঝে আজ কথা বলবেন না? কেউ না। এরপর আর কারো কিছু বলার ছিল না। সায়ান এদিক ওইদিক পায়চারি করতে করতে বলল, বলেছিলাম ধৈর্য ধরুন। বলিনি? বলেছিলাম কিনা? এই, এখন কথা বলছেন না কেন? এতক্ষণ তো ঠিকই অনেক কথা বলতে পারলেন, এখন উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন।
শান এমনভাবে তেড়ে গেল যে ঝুম ভয়ে চেয়ারের সাথে সেটে গেল। ভয়ে উত্তেজনায় বারবার মাথা নেড়ে বুঝালো, বলেছিল, তারপরও কেন করেছেন? আমি বলিনি সুস্থ হন, সব হবে? বলেছিলাম না মেডিসিন ঠিক মতো খেতে? তাও তাও আমার কথা শুনলেন না। দুহাতে নিজের চুল টেনে চিৎকার করে উঠল ঝুম। শানের উন্মাদনায় ভয়ে জোরে কেঁদে ফেলল। এই এই একদম শব্দ করবেন না, চুপ। ঝুম মুখে হাত চেপে ধরল। এতে কান্নার শব্দ না হলে ফোপানোর শব্দ ঠিকই হলো। 3 মাস চলছে, বুঝতে পারছেন? 3 মাস। আমি কি বোকা? হ্যাঁ হ্যাঁ, বোকাই তো। আপনি ঠিক কবে থেকে মেডিসিন খাওয়া বন্ধ করেছিলেন মিসেস আনসারি? এইভাবে ধোকা না দিলে চলতো না। আমার কি দোষ ছিল? কেন করলেন এমন? বেশি ভালোবাসা দোষ ছিল আমার, নাকি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না এটা আমার দোষ? কেন করলেন? কেন এই জেদ? এই 2 দিনের না দেখা ভ্রণগুলো আমার থেকে আপন হয়ে গেল আপনার কাছে? ওদের জন্য আপনাকে ছেড়ে যেতে, ওদের জন্য আমাকে ছেড়ে যেতে চান? শেষের কথাগুলো বলতে বলতে শায়ন কেঁদে ফেলল। ঝুম মাথা নেড়ে বুঝালো, এমন করবে না। সে তো তখন রেগে বলেছিল। সত্যি তো শায়নকে ছেড়ে কোথাও যেতে পারবে না। কি করেছেন জানেন? আমি এখন কিভাবে আপনাকে বাঁচাবো? আমি 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 কি করবো এখন? শায়নের কান্না যেন বাঁধ ভেঙেছে। এতদিনের দুঃখ কষ্ট সব উগলে দিল সে। ঝুম হাত বাড়িয়ে ধরতে চাইল, কিন্তু শায়ন দূরে সরে গেল। ছবির না ভাই, আমাকে ছেড়ে ওদের চেয়েছেন না আপনি? ঠিক আছে, তাই হবে। থাকতে হবে না আপনাকে আমার সাথে। তবে হ্যাঁ, কান খুলে শুনে রাখুন, আপনার কিছু হলে আপনার বাচ্চাদের দিকে আমি ফিরে তাকাবো না। শায়নের আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। ঝুম ডাকলো, কিন্তু শায়ানকে আজ থামানো গেল না। ভীষণ কষ্ট পেয়েছে কিনা ছেলেটা। ঝুম মুখে হাত চেপে কেঁদেই গেল। মেরুন এসে জড়িয়ে ধরলো ফুপিয়ে ফুপিয়ে। কি বললো বোঝা গেল না। আহিরকে দেখা গেল ফোন হাতে স্তব্ধের ন্যায় দাঁড়িয়ে থাকতে। অতঃপর দীর্ঘ শ্বাস ফেলে সকলের উদ্দেশ্যে বলল, সায়ান মুলতান চলে গেছে। ঝুমের মাথা যেন বজ্রঘাত ঘটলো। চলে গেছে তাকে ছেড়ে? এত অভিমান! চোখে পানি নিয়ে একদম শান্ত হয়ে গেল মেয়েটি। শায়ান যাওয়ার পর ঝুম পুরোপুরি নিশ্চুপ হয়ে গেছে। জীবন তার নিজ গতিতে চললেও ঝুম যেন চোখের পলকে বদলে গেল। শান্ত নদীর মতো রোজকার সব বহমান, নিজের যত্ন, বাচ্চাদের সুযোগ সুবিধা সবটাই সে গুরুত্বের সাথে পালন করছে। তবুও যেন ঝুম নেই, যে সবার মাঝে থেকেও নেই। শায়ান যাওয়ার পর আর কারোর সাথে যোগাযোগ করেনি, কেউ তার সন্ধান জানে না। ঝুম রোজ বহুবার ফোন দেয়, কিন্তু অপর পাশ থেকে একটি মেইলই গলায় জানান দেয় নাম্বারটি বন্ধ। তবু ঝুম চেষ্টা করে যায়। এভাবেই দিন চলে যাচ্ছে তার। ভাবি, জ্যামের মাঝে একটি বাচ্চা কিছু ফুল নিয়ে এদিক থেকে ওইদিক ছুটে চলেছে। পরিবেশ বৃষ্টি মুখর, তবু বাচ্চাটি থেমে নেই। ঝুম খুব মন দিয়ে সে দৃশ্য দেখে যাচ্ছে। আহিরের ডাকে তার হুঁশ ফিরল। তারা হাসপাতালে আজও চেক আপের জন্য গিয়েছিল। এখন তার 13 সপ্তাহ চলছে, অর্থাৎ 4র্থ মাস। ঝুমের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। তাছাড়া বাচ্চাদের গ্রোথও ঠিক আছে। তবুও ডাক্তার আরও বেশি যত্ন নিতে বলল। ঝুম রিকভার করেছে, এটা ডেলিভারির জন্য ভালো। চোখ ঘুরিয়ে আহিরের দিকে তাকালো ঝুম। অনেক মোটা হয়েছে এখন মেয়েটা, দেখতে এতটা আদুরে। পেটটাও খানিক বেড়েছে। 3টা বাচ্চা থাকছে ওইটুকু জায়গায়, ভাবতেই কেমন অবাক লাগে আহিরের। সব ঠিক থাকলে সেদিনের পর ঝুমের হাসিটা হারিয়ে গেছে। কেমন যেন মিইয়ে গেছে মেয়েটা। সেই পুরনো ঝুম যেন ফিরে এসেছে। আগের মতো চঞ্চলতা নেই। আর সাথে ঝগড়াও করে না, বরং যে যা বলে তাই মেনে নেয়, যা আহিরকে ভীষণ পীড়া দেয়। কিছু খাবেন ভাবি? ঝুম দুদিকে মাথা নাড়িয়ে বারণ করে দিল। আজকাল এমনটা হয়। মেয়েটা মুখ ফুটতে না পারতে কথা বলে না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। পানি? মাথা কাত করে সম্মতি জানালো। এতেই যেন আহির খুশি হয়ে গেল। হাত বাড়িয়ে বোতল তুলে ছিপি খুলে ঝুমের দিকে বাড়িয়ে দিল সে। অথচ ঝুম সেই ছিপি খোলা বোতলের দিকে তাকে এক দৃষ্টিতে কি যেন দেখলো। আহিরের জানা নেই। আহির তাড়া দিল না, কিছু বললো না, বরং অপেক্ষা করলো। অনেকটা সময় পর ঝুম হাত বাড়িয়ে বোতলটা নিয়ে একটু খেয়ে আবারও জানলার বাইরে দৃষ্টি রাখলো। ততক্ষণে জ্যাম ছেড়ে দেয়ার আহির গাড়ি স্টার্ট দিল। আপনার সাথে ওনার কথা হয় ভাইয়া? আজ সারাদিনে
এটি হয়তো ঝুমের প্রথম বলা বাক্য। আহির গাড়ি চালাতে চালাতে কিছুক্ষণ নীরব থেকে বলল, না। মিথ্যুক। আহির অবাক চোখে ঝুমের দিকে তাকালো। ঝুম দৃষ্টি না ফিরিয়ে জানলা ভেদ করে বাইরে দেখতে দেখতে বলল, হসপিটালে আপনি ওনার সাথেই কথা বলছিলেন তাই না? আহির কি বলবে বুঝতে পারলো না। আসলে ভাবি, সমস্যা নেই ভাইয়া, উনি না চাইলে দরকার নেই, কিন্তু আপনারা সবাই এভাবে মিথ্যে বলছেন, এটা ভেবেই খারাপ লেগেছে। এরপর আহিরের কি বলা উচিত তার জানা নেই। ধরা পড়ে গেছে সে। হ্যাঁ, তার সাথে শায়ানের কথা হয় প্রতিনিয়ত। ঝুমের আপডেট সে এবং মেহরুন্নেসা শায়ানকে দিয়ে থাকে। তারা শায়ানকে বুঝিয়েছিল, কিন্তু শায়ান মানে নেই, বরং তাদের হুমকি দিয়েছিল ঝুমকে এ ব্যাপারে কিছু জানালে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। ভয় দুশ্চিন্তায় তারা শায়ানের ছেলে মানসিক কাজে মেনু নিয়েছিল। ঝুম অবশ্য তারপর আরেকটি কথাও বলেনি আহিরের সাথে। আহিরও লজ্জা অপরাধ বোধে কারণে কিছু বলতে পারেনি। ডক্টর শুনছেন? কেমন আছেন আপনি? আমাকে ছেড়ে কেমন আছেন? একবারও কি আমার কথা মনে পড়ে না? আমাদের বাচ্চাদের কথাও কি মনে পড়ছে না? এত পাষাণ কি করে হয়ে গেলেন ডক্টর? আপনি না আমাকে ছাড়া থাকতে পারতেন না? তাহলে এখন কি করে থাকছেন? এত অভিমান, এত রাগ আমার প্রতি আপনার। আমার যে ভীষণ কষ্ট হয় আপনাকে ছাড়া। কোথায় আপনি? আমায় একা ফেলে কেন চলে গেলেন আপনি? জানেন আমি আপনাকে খুঁজি, প্রতিনিয়ত খুঁজি আমি, কিন্তু আপনি আসেন না। আপনাকে পাই না আমি ডক্টর। কোথায় চলে গেলেন আমায় একা রেখে? ওদের একা সামলাতে খুব কষ্ট হয় আমার। আপনি আসবেন না ডক্টর? আমাকে কি আর ভালোবাসবেন না? আমি যে আপনাকে ভীষণ ভালোবাসি। একবার ফিরে আসুন, দেখে যান আপনার বিরহে আমি নিঃস্ব হয়ে গেছি। দয়া করে ফিরে আসুন ডক্টর। আপনাকে ছাড়া সব শূন্য লাগে আমার। আমার আপনাকে লাগবে ডক্টর, শুধু আপনাকেই লাগবে। গভীর রাত। ঝুম সাদা কাগজের উপর কলম চালিয়ে থামল। লেখার তালে তালে চোখের পানি কিছুটা লেখার উপরও পড়ল, ফলে লেখার মাঝে কিছু কিছু জায়গা লেপটেও গেল। তবুও চোখের পানি থামল না। ঝুম কাগজটা হাতে নিয়ে সুন্দর করে ভাঁজ করে একটি কারুকাজ করা অ্যান্টিকের বক্সের মাঝে রেখে দিল, যেখানে পূর্ব থেকে আরও অনেকগুলো রং বেরঙের কাগজের উপস্থিতি। দেখে বোঝা যাচ্ছে দীর্ঘ অনেকগুলো দিনের না বলা কথা সেখানে জমা আছে। ঢং ঢং শব্দে ঘড়িটা জানান দিল রাত 2টা বেজে। এখন ঘড়িটা পূর্বে এ ঘরে ছিল না। এবার বাংলাদেশ থেকে ফিরে শায়ান এটা কিনে এনেছিল কেন সেই ভালো জানে। আজকাল ঝুম ঘুমাতে পারে না রাতে। পেটের মাঝে অস্থির লাগে, দু চোখে ঘুম, কিন্তু তাও ঘুমাতে পারে না। কয়েক ঘন্টা পর তার খিদে পায়, আবার বমি করেও ফেলে দেয়। তখন যে কত বেশি খারাপ লাগে তা কাউকে বলতে পারে না। চোখ মুছে উঠে দাঁড়াচ্ছে, বক্সটা ওভাবে রেখে বেডসাইড টেবিলের উপর থেকে খাবার নিয়ে খাওয়া শুরু করলো। ক্ষুধা পেলে তার মাথা কাজ করে না, মনে হয় পেটেরগুলো ভেতরে বসে ছুটোছুটি করে। খেতে খেতেই ওভাবেই বেডের পাশে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়লো ঝুম জানেও না। শায়ান মুলতান যাওয়ার ঠিক 47 দিনের দিন এক সকালবেলা সকলে মিলে নাস্তা করছিল। ঘুম ভাঙার পর ঝুম মেহরুন্নেসাকে বলল যে আজ ফুড কাস্টার্ড খাবে। সেই তোড়জোড় চলছে পুরো দমে। আজ প্রায় 1 মাসের উপর হতে চলল। ঝুম নিজ থেকে কিছু বলে না, চায় না, তাই হয়তো সবাই এত তাড়া। খেয়ে দেখুন কেমন হয়েছে। ঝুমের সামনে এক বাটি ফ্রুট কাস্টার্ড রেখে প্রশ্ন করলো মেহরুন্নেসা। সে আজ নিজ হাতে বানিয়েছে ঝুমের জন্য। ঝুম চোখ তুলে জোর করে আলতো হাসি দিল। 1 চামচ মুখে দিয়ে বলতে নিল কিছু একটা, কিন্তু আর বলতে পারলো না কারো গমগমে কণ্ঠের জন্য। সকালবেলা ভালো কিছু না খেয়ে আপনি এটা কি খাচ্ছেন আরিবা? মুখে খাবার নিয়ে ঝুম হতবম্বের মতো বসে রইল, কিন্তু ফিরে চাইল না সেই কণ্ঠের মালিকের পানে, কারণ সে জানে এই কণ্ঠের মালিককে। ঝুম নড়চড় করলো না, শক্ত হয়ে বসে রইল, চোখের কোণে পানি। তার জানান দিল বিগত দিনগুলোর কষ্ট, অভিমান। শায়ান বড় বড় পায়ে এগিয়ে এলো ঝুমের কাছে, টেবিল থেকে টিস্যু নিয়ে খুব যত্ন করে ঝুমের মুখে লেগে থাকা কাস্টার্ডের অংশটুকু মুছে দিল। এতক্ষণে ধরে রাখা ঝুমের কান্না এবার বাঁধ ভাঙল। হু করে কেঁদে উঠল সে। শায়ান হেসে 2 হাতে আগলে জড়িয়ে ধরল ঝুমকে। ঝুম বসে থাকার দরুন মাথাটা তার শায়ানের পেট বরাবর গিয়ে বাঁধল। ঝুম নিজের মুখে শায়ানের পেটের সাথে হাত চেপে কোমরের কাছে শার্টটা খামচে ধরে দিশেহারা কান্না শুরু করলো।
তার সেই কান্নায় সায়ান মোটেও অস্থির হলো না, বরং তার ঠোঁটে হাসি আরো বৃদ্ধি পেল। সায়ান ঝুমের মাথায় হাত বুলিয়ে দিল। এই তো আমি এসে গেছি, আর কাঁদবেন না, এবার আর যাবো না। আপনি পচা ডক্টর। মাঝে মাঝে পচা হতে হয়। আপনার বেবিটা কেমন আছে? আমার বেবি, আপনার কিছু হয় না? সায়ান ঝুমের চোখের পানি মুছে দেয়। আপনি সুস্থ থাকলে আমার কোনো সমস্যা নেই। আপনি পাশে থাকলে আমি পৃথিবীর বেস্ট বাবা হয়ে দেখাবো। কিন্তু আপনার কিছু হলে আমার আর কাউকে চাই না। কিন্তু আমার আপনাকে চাই ডক্টর। তার কণ্ঠ ভীষণ করুণ। সায়ান হেসে ফেলল। আজ যেন তার হাসি থামার নয়। শুধু আমাকে দিয়ে হবে? বেবিদের লাগবে না? ঝুম সায়ানকে ছেড়ে দিয়ে নাক টানে, বলে, সবাইকে লাগবে, আপনি পচা। তার কথায় সেখানে থাকা প্রত্যেকে হেসে ফেলল। ব্যতিক্রম সায়ানের ক্ষেত্রেও হলো না। আপনার রিপোর্ট আগের তুলনায় বেশ ভালো এসছে। এইভাবে নিজের যত্ন নেবেন, ঠিক আছে? আচ্ছা। কোথাও কোনো সমস্যা হয়? সমস্যা হয়তো, কিন্তু ঝুম বলল না। উল্টো সায়ানের কাছে এসে বলল, এবার আমাকে নিয়ে যাবেন তো? সায়ান হাতে থাকা কাজগুলো রেখে যত্নের সাথে কোলে তুলে নিল ঝুমকে। ভীষণ ভারী হয়ে গেছে মেয়েটা, তবুও সায়ানের সমস্যা হলো না ওকে তুলতে। খুব সাবধানে ঝুমকে শুইয়ে দিয়ে নিজেও ওর পাশে শুয়ে পড়লো। অতঃপর দু হাতের সাহায্যে বুকে টেনে নিয়ে বলল, এইভাবে সমস্যা হচ্ছে? আমি আর মুলতান যাচ্ছি না। ডক্টর, আপনি কি চাকরি ছেড়ে দিয়েছেন? সায়ান হেসে ঝুমের মাথাটা নিজের বুকের বাঁ পাশে রেখে দিয়ে বলল, আরে পাগলি, গতবার এখানে আসার আগে করাচিতে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলাম। ওখানে থাকা অবস্থায় আপনার একাকিত্ব আমি দেখেছিলাম। সারাদিন আমি হসপিটালে থাকতাম আর আপনি একা ফ্ল্যাটে। বুঝতাম আপনার ভালো লাগতো না, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারতেন না। তাই তখনই করাচিতে শিফট হওয়ার ব্যবস্থা করেছিলাম। ভেবেছিলাম পাকাপাকি ভাবে হয়ে গেলে আপনাকে জানাবো। ঝুমের চোখে মুখে হঠাৎ করে ঝলমলি উঠল। খুশি যেন উপচে পড়তে চাইছে তার। তার মানে আমরা এখন থেকে করাচিতেই থাকবো সবার সাথে? হুম। আল্লাহ। ঝুম এত খুশি হলো যে প্রকাশ করতে পারলো না। সায়ান তার খুশি দ্বিগুণ বাড়িয়ে দিতে বলল, আপনার জন্য আরও একটু খুশির সংবাদ আছে। আরো? হুম। ঝুম প্রশ্ন করলো না, ধৈর্য ধরে অপেক্ষা করলো সায়ানের বলার জন্য। শ্রাবণীরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছে। খুব সম্ভবত আগামী মাসের মাঝে আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে আবারও। ঝুম বাক্যহারা হয়ে গেল। এতদিনের দুঃখ কষ্ট যেন হাওয়ায় মিলিয়ে গেল এক নিমিষে। এত এত খুশি বুঝি তার জন্য? এই জন্য কি বলা হয় ধৈর্য ধরো, আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। ঝুম মনে মনে আলহামদুলিল্লাহ বলতে ভুলল না। ঝুম সায়ানের বুকে মাথা রেখে গভীর আবেশের সাথে ডাকলো, ডক্টর। সায়ান চোখ বন্ধ করে ছিল। সে এতগুলো দিন ঠিকভাবে ঘুমোতে পারেনি, শান্তি মেলেনি মনে, অস্থির অস্থির লেগেছে। অথচ আজ এই মুহূর্তে চোখ জুড়ে ঘুমের রাজ্য নেমে এসেছে তার। এখনো রেগে আছেন আমাদের উপর? আমাদের? ও হ্যাঁ, এখন তো তারা এখানে 5 জন। 5? আল্লাহ, ভাবলেই তো কেমন কেমন অনুভূতি হচ্ছে তার। ঝুম কিভাবে সামাল দিচ্ছে ওদের। মনে একটা দুশ্চিন্তা নিয়ে বলল মুখে, রেখে নেই, তবে খুব কষ্ট পেয়েছিলাম। যাদের আপনি কোনোদিন দেখেনি তাদের জন্য আপনার আমার থেকে বেশি ভালোবাসা। বিষয়টা খুবই বেদনাদায়ক আমার জন্য। তাই আমিও ভেবেছি ওনাদের জন্য আপনার কিছু হলে আমি আপনাকে আর বুকে নেব না, ভালোবাসবো না, আদর করবো না। শায়নের কথার পরিপ্রেক্ষিতে ঝুম মাথা তুলে শায়নের চোখে চোখ রেখে বলল, শুনুন, আপনি শুধু আমার ডক্টর, শুধুমাত্র আমার। আমি থাকলেও আপনি আমার, আমি না থাকলেও আপনি আমার। আমি ব্যতীত এই বুকে অন্য কারো অবস্থান আমি সহ্য করব না ডক্টর। এত ভালোবাসেন? ঝুমের চোখে রাগ জেদ ভরপুর। ঝুম শায়নের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, অনেক ভালোবাসি। শায়ান পরম শান্তিতে দু হাতের বাঁধন শক্ত করে চোখ বন্ধ করলো। আজ কতগুলো দিন পর সে ঘুমোবে, শান্তিতে ঘুমাবে, অথচ সে ঘুমাতে পারলো না। দুশ্চিন্তারা তাকে ঘুমোতে দিল না। পরের মাসগুলো ঝুমের বেশ সুন্দরভাবেই কাটলো। শায়ান মুলতান সিএমএইচ থেকে মালির সিএমএইচে চলে আসায় তার দিন যায় ব্যস্ততার মাঝে। তা নিয়ে ঝুমের অভিযোগের শেষ নেই। মুড সুইংয়ের কারণে প্রায়শই শায়ানের উপর চড়া হয় সে। তখন বেচারা শায়ানের মুখটা দেখার মতো হয়। আবার যখন ঝুম
নিজের ভুল বুঝতে পারে তখন ফোন দিয়ে কেঁদে কেটে অস্থির করে ছাড়ে সায়ানকে। শ্রাবণীদের আসার কথা থাকলেও তারা আসতে পারেনি কিছু কারণবশত। তবে ঝুমকে কথা দিয়েছে খুব দ্রুত শেষে চমকে দিবে। ঝুমের এখন 6 মাস চলছে। ভারী পেট নিয়ে সে রুমের বাইরে যেতে ভীষণ লজ্জা পায়। ট্রিপলেস্ট হওয়ার দরুন সাধারণ গর্ভবতী মায়েদের থেকে ঝুমের পেট তুলনামূলক দ্বিগুণ বড়, যার জন্য শ্বশুর দেবরের সামনে যেতে সে লজ্জা হাসফাস করে। আজকাল তো তার আহিরের সাথেও দেখা হয় না, সে নিজেকে একদম গুটিয়ে নিয়েছে। বাড়ির পুরুষরা যখন বাড়িতে থাকে না তখন সে নিচে সকলের সাথে হাসি মজা করে, বাকিটা সময় তাদের ঘরেই কাটিয়ে দেয়। ইদানিং সায়ানটাও অনেক রাত করে বাড়িতে ফিরে, কখনো কখনো তো তাকে রাতে ফিরতেও দেখা যায় না। মুলতানের থেকে মালির সিএমএইচে দায়িত্ব তার বেশি, যার কারণেই চাইলেও সে ঝুমকে সময় দিতে পারে না। তেমনি আজও সায়ানের বড্ড দেরি হয়ে গেল ফিরতে। তখন রাত 3টা যখন সে বাড়ি এলো। ঝুম ঘুমে কাঁদা মেয়েটা প্রেগনেন্সির শুরুতে ঘুমাতে পারলো, এখন